বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ৯৮ গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাসের হার ৬৮%, কমেছে জিপিএ-5। এবার পেয়েছে ১,৩৯,০০০। ৩রা আগস্টের মধ্যেই জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি। ব্যর্থ হলে জনতাকে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের। মাগুরা ও নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৯৮টি গ্রাম। ৫টি উপজেলার ৩০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। নোয়াখালীতে পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সহ ৫টি উপজেলার ৩০টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় ১০০টি গ্রাম। যান চলাচল বন্ধ হয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কে। জেলার ১৬০টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫০টিতে প্রায় ৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। বর্তমানে ভারী বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে। সেই কারণে সামগ্রিকভাবে আগামী ২৪ ঘন্টা হতে ৭২ ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে। অন্যদিকে গত ৩ দিনের বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। গত ২৪ ঘন্টায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ জেলায়। প্রতি বছর এইভাবে বৃষ্টিতেই শুধু জলাবদ্ধতা, এটা তো স্বাভাবিক জীবনযাপনের অংশ নয়। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই গুড়ি গুড়ি বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, চেয়ারম্যান নেই, মেম্বার নেই, আমরা কার কাছে যাইয়ে জানাবো? ঘরের ভিতর সাপ পোকামাকড় উঠছে, আমরা ভয়ে থাকতে পারছি না। টানা বর্ষণে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। প্রাণহানি না ঘটলেও এরই মধ্যে ছোট বড় পাহাড় ধসের ঘটনায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে পৌরসভা ও জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, গত ৩ দিন থেকে যে বৃষ্টি হয়েছে, অতি বৃষ্টির কারণে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নোয়াখালী জেলা শহরের সার্কিট হাউস রোড, জেলা প্রশাসন কার্যালয় এবং স্টেডিয়াম পাড়া, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন আমাদেরকে যে এই স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় ১ সেন্টিমিটার পানি বেশি বৃদ্ধি পেয়েছে। আর রাতে যদি বৃষ্টি না হয় তাহলে এটি স্বাভাবিক হয়ে পড়বে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সাগরে যে সিগন্যাল দেওয়া হয়েছে সেই সিগন্যাল তুলে নেওয়া হয়েছে। রাতে পরিস্থিতি স্বাভাবিক হবে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে শহরের বিভিন্ন স্থানে। এখনো ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি রয়েছে। নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিশেষ করে পুকুর এবং মাছের ঘেরগুলো থেকে ব্যাপক মাছ বের হয়ে গেছে। এখানে চাষিরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী জলাবদ্ধতার কারণ হিসাবে নোয়াখালী স্থানীয়রা জানান যে নোয়াখালীতে প্রায় ২০০ শতাধিক পুকুর, ২০০ শতাধিক খাল রয়েছে। এই খালগুলো অবৈধ দখলদারদের দখলের কারণে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেটি যদি জলাবদ্ধতা নিরসন করতে হয় তাহলে এই দখলদারদেরকে দখল মুক্ত করতে হবে এবং খালগুলোকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে হবে। গতবারে যে ভয়াবহ বন্যা হয়েছে ফেনী এবং নোয়াখালীতে, সেই বন্যার পরে একাধিকবার মিটিংয়ে হয়েছে স্যার, কিন্তু কাজের কাজ কিছুও হয়নি। কারণ প্রশাসন বলছে যে এই অবৈধ খাল ইয়েতে সেখানে তারা সীমিত করতে পারেনি। তাছাড়া এখানে খাল ভরাটের যে
খাল উচ্ছেদের জন্য এবং খাল কাটার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থ সরকারের কাছে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে তারা খাল খনন করতে পারেনি। এই নোয়াখালীর এই জলাবদ্ধতা নিরসন করতে হলে অবৈধ খাল উচ্ছেদ করে পানি চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। এই ছিল নোয়াখালী জেলা শহর থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালীতে। শরীয়তপুরের জাজিরায় তাণ্ডব চালাচ্ছে পদ্মা। বিলীন হচ্ছে একের পর এক ঘরবাড়ি, দোকানপাট। সহায় সম্বল হারিয়ে দিশেহারা মানুষ। ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হলেও তার কার্যকারিতা নিয়ে সংশয়ে খোদ ডাম্পিং কর্মকর্তারাই। টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ফ্যামিলি সহ সব গেছে। স্বপন সরকার এখনো বিশ্বাস করতে পারেন না তার সব গিলে নিয়েছে আগ্রাসী পদ্মা। চোখের পলকে সব ঘটে যাওয়ায় এক কাপড়েই পরিবার নিয়ে ত্যাগ করতে হয় বসত ভিটা। অধিকাংশই এখন নদীগর্ভে। সামান্য যে ধ্বংসস্তূপ রয়েছে তা দেখতেই ফিরে আসেন স্বপন সরকার। বুড়বুড়ি দিয়া ঠেলা আয়া পড়তেছে, আয়া বস্তা বস্তা হালাইছে না, জিও হালাইছে সরকারে, সব নিয়ে যেতেছে গা। এরপর আইলাম বেরিবাদের উপরে, বেরিবাদও ভেঙে যেতেছে গা। বেরিবাদের পর আস্তে আস্তে আইলাম আমার বিল্ডিং এর লগে ঠেকলাম, শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি। মাঝিরঘাট পদ্মা সেতুর পূর্ব পাশে ঠিক আধা কিলোমিটার পরেই গেল কয়েকদিনে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার এলাকা। এরই মধ্যে আগ্রাসী পদ্মা গিলে নিয়েছে 20টি পরিবারের বসতভিটা ও বেশ কিছু দোকানপাট। প্রত্যক্ষদর্শীরা বলছেন পরিকল্পিত বেড়িবাঁধ থাকায় পদ্মা ভাঙতে পারে কারো কল্পনাতে ছিল না, তাই বেশিরভাগ মানুষ কিছুই সরাতে পারেননি। ভাত খাইতে বসেন মুখালে ভাঙ্গা ভাঙ্গা ঘর দুয়ার ভাঙ্গা লাইতেছে, আর তারা তাড়াতাড়ি বাইরে গেছে, ঘর গোনা কিছু মাল সামানা বাইর করতার নেই। ওখানে খালি পট 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 শব্দ হইতেছে আর ভাঙ্গা ভাঙ্গা পড়তে আছে। এই মুহূর্তে মানে কিনারটা মাত্র আধা ঘন্টার সময় দিচ্ছে, আধা ঘন্টার সময় পেয়েছি আগে দিয়ে আমার দোকানপাট সব সহকারে 10টা দোকানের মতো একবারে চলে গেছে। তবে ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ, যা কিছুটা ঝুঁকি কমালেও পানি বাড়তে থাকলে কতটা কাজে লাগবে এ নিয়েও শঙ্কা খোদ ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং কর্মকর্তার। সাময়িকভাবে এগুলো রক্ষা করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী পানি যদি আরও বৃদ্ধি পায়, এখন যদি জরুরি ভিত্তিতে টিউব যদি না ফালানো হয় তাহলে মানে রোধ করা সম্ভব হবে না। যদি এই পদক্ষেপ কার্যকর না হয় তাহলে এই এলাকার হাজারো বসতবাড়ি ও হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা স্থানীয়দের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, 2-1 দিন আগেও এখানে ছিল বসতবাড়ি, পেছনে ছিল বেশ কিছু দোকানপাট, যা ইতিমধ্যেই পদ্মার আগ্রাসনে গ্রাস করে নিয়েছে। গ্রাস করার অপেক্ষায় আমার পেছনে থাকা আরও কিছু বসত ভিটা। তাদের প্রত্যাশা সরকারের এই উদ্যোগ হয়তোবা বাঁচিয়ে নিতে পারে তাদের শেষ সম্বল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মাঝিরঘাট, শরীয়তপুর। এসএসসি ও সমমান পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পাশের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, পিছিয়ে বরিশাল বোর্ড। আর সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী। বাঁধভাঙা এ আনন্দ 10 বছরের সাধনা ও পরিশ্রমের ফল। এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার পর ফল প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন তারা। নেচে গেয়ে বাদ্য বাজিয়ে সাফল্যের বহিঃপ্রকাশ করেন সারা দেশের শিক্ষার্থীরা। বিজয় চিহ্ন দেখিয়ে ছবি আর সেলফি তুলে আনন্দের সময়কে ধরে রাখার চেষ্টা করেন কেউ কেউ। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করান শিক্ষার্থীরা। নিজের সাফল্যের জন্য শিক্ষক ও বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। 320 জনের থেকে 320 জনই A+ পাইছি। আমাদের টিচারদের প্রায়োগিক সমষ্টিক পরিশ্রম এবং আমাদের পরিশ্রমের কারণে আমরা এই রেজাল্টটি অর্জন করতে পেরেছি। সন্তানের সাফল্যে খুশি অভিভাবক ও শিক্ষকরাও। ওরা আরো বড় হোক, এসএসসিতে ভালো করুক, এইচএসসিতে ভালো করুক, ভালো জায়গায় চান্স পাক, এটাই চাই। অনেক ভালো করেছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এবার সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে 77.63% আর সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09% আর কারিগরি বোর্ডে পাশের হার 73.63%।
2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন শিক্ষার্থী। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 73,616 জন এবং ছাত্র 65,416 জন। এদিকে চলতি বছর 134টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, আর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 984টি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 3 আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ব্যর্থ হলে সারা দেশে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। মাগুরা শহরে জাতীয় নাগরিক কমিটির 10ম দিনের পদযাত্রা শেষে পথসভায় নাহিদ একথা বলেন। দেশ গড়ার প্রত্যয়ে জেলায় জেলায় এনসিপি নেতারা। বৃহস্পতিবার 10ম দিনের পদযাত্রা শুরু হয় মাগুরায়। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। হাতে লাল সবুজ পতাকা আর কণ্ঠে স্লোগান। মুখর হয়ে ওঠে রাজপথ। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে ভায়না মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 3 আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে সরকার যদি ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। এ সময় নাহিদ ইসলাম বলেন, যে কোনো দেশের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল তৈরি করতে হবে। যে কোনো দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড়া করাতে হবে। সংস্কার আর হত্যাযজ্ঞের বিচার দাবিতে 10ম দিনের জুলাই পদযাত্রা নড়াইলে পথসভার মধ্য দিয়ে শেষ হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে নড়াইলে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী যে পদযাত্রা, জুলাই পদযাত্রা, সেটি কিন্তু এখন নড়াইলে অবস্থান করছে। নড়াইলে কিন্তু আমরা দেখছি একটি পথসভা অনুষ্ঠিত হয়ে গেল মাত্র। এটি নড়াইলের মুক্ত মঞ্চ পুরাতন বাস টার্মিনালের এখানে অনুষ্ঠিত হয়েছে। সকালে মাগুরা জেলা শেষ করে কিন্তু নড়াইলে বিকালে এই আয়োজনটি হয়েছে। এখানে আমরা দেখছি স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানে এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখনো রাস্তার পাশে অবস্থান করছেন এবং তারা আসলে স্লোগান দিচ্ছেন। যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির, তাদের সঙ্গে আসলে কিন্তু যাচ্ছেন। একটু বলে রাখি যে এই কিছুক্ষণ আগে যে পথসভাটি হলো সেই সভায় কিন্তু সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ নাহিদ ইসলাম সহ দলের আহ্বায়ক, সদস্য সচিব, দলের আহ্বায়ক এবং মুখ্য সংগঠকরা কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা তাদের বক্তব্যে কিন্তু আসলে জানিয়েছেন যে তারা যে দাবি নিয়ে রাজপথে নেমেছেন, অর্থাৎ নির্বাচনের আগে নতুন সংবিধান, বিচার এবং সংস্কার, সেই বিষয়গুলো কাজ করতে হবে এবং সরকার আসলে এর জন্য আসলে তারা তাদের যে বার্তা সেটি আসলে জেলায় জেলায় আসলে বলে দিচ্ছেন। এর পাশাপাশি আমরা একটু বলি, এখানে আসলে বক্তারা বলছেন যে জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টির যে প্রতীক শাপলা তারা দাবি করেছিলেন, সেই দাবিটি আসলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারা আসলে এটি পুরাতন যে নির্বাচন কমিশনার ছিলেন তাদের সাথে তুলনা করছেন এবং তারা বলছেন যে কোন জায়গা থেকে কার ইশারায় এটি হচ্ছে তারা আসলে সেটি জানতে চাচ্ছেন। পাশাপাশি তারা আসলে বলছেন যে সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন নিজে থেকে নিতে পারছে না। এর আগে যেমন অন্য জায়গা থেকে সিদ্ধান্ত আসতো, সেখান থেকে সেরকম কোনো জায়গা থেকে এরকম কিছু আসছে কিনা তারা কিন্তু সেই প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি যদি আমরা বলি, তারা আসলে বলেছেন যারা আসলে এ ধরনের কাজ করছেন সরকারি কর্মকর্তা হয়ে তাদেরকে বলছেন যে চাকরি ছেড়ে বা ক্যান্টনমেন্ট ছেড়ে তারা যেন এই রাজনীতি করতে আসেন, এমন কথা কিন্তু আসলে বলছেন। সব মিলিয়ে বলতে চাই যে জাতীয় নাগরিক পার্টি তাদের যে রাজনৈতিক দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ না হলে তারা কিন্তু আসলে রাজপথে নামবেন সে কথা বলছেন। একটু বলে রাখি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে তারা আসলে বলছেন যে আগামী 3 আগস্ট অর্থাৎ এর মধ্যে যদি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র কার্যকর না হয় তাহলে কিন্তু তারা আসলে আবারও আন্দোলনে নামবেন এবং তারা আসলে রাজধানীর শহীদ মিনারে কিন্তু এই একত্রিত হয়ে সেই বক্তব্য, তাদের যে বার্তা সেটি আসলে পৌঁছাবেন। অর্থাৎ 3 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দাবি তারা করেছেন। তো আমার কাছে এই ছিল নড়াইল থেকে জাতীয় নাগরিক পার্টির যে পথসভা তার সবশেষ খবর।
আমরা সরাসরি যুক্ত ছিলাম নড়াইলে। পড়ে যাওয়া মোবাইল তুলতে একে একে সেপটিক ট্যাঙ্কে নামেন 5 জন। মৌলভীবাজারে প্রাণ গেল 2 ভাই সহ 4 জনের। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক মৃত্যুতে হরিণছড়া চা বাগানে নেমে এসেছে শোকের ছায়া। চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্তকে আটকে রাখলেও গ্রিল কেটে পালিয়ে যায় সে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সাভারে সরকারি জমি উদ্ধারে নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এই ঘটনায় গুরুতর আহত এক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্যামলাশী কলাতিয়া এলাকায় একটি মহল সরকারি খাস জমি দখল করে ভোগ দখল করে আসছিলেন। সেই জমি অবৈধ দখলদার থেকে উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের 7 জন কর্মচারী যাওয়া মাত্রই মব তৈরি করে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। ভারতের পুশিন অব্যাহত। এবার নেত্রকোনা ও জামালপুরে 28 জনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। বিজিবি জানায়, ভোরে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে 19 জন হিজড়া, 2 জন পুরুষ সহ মোট 21 জনকে পুশিন করে বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। এদিকে জামালপুরের ধারুয়া কামালপুর সীমান্ত এলাকা থেকে পুশিন করা সন্দেহ 7 জনকে আটক করে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে জানা যায়, রাতে তাদেরকে ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছে বিএসএফ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 98 গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাসের হার 68%, কমেছে জিপিএ-5। এবার পেয়েছে 1,39,000। এবং 3রা আগস্টের মধ্যেই জুলাই সনদ কার্যকর দেখতে চায় এনসিপি। ব্যর্থ হলে জনতাকে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের। মাগুরা ও নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা। এ ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।